বেশ কিছু মাস আগে ওই দুষ্ট পাজি শিয়ালটা আমার দুটো ছানাকে খেয়ে ফেলেছিল। এখন আবার আমার দুটো ডিম ফুটে দুটো ফুটফুটে ছানার জন্ম হয়েছে। ছানা দুটোকে দেখতে যে কি সুন্দর লাগছে, ওদেরকে আমার দেখে শুনে রাখতে হবে, তা না হলে ওই দুষ্ট পাজি শিয়াল এসে আবারও আমার ছানা দুটোকে খেয়ে যেতে পারে। যাই, এখন নদী থেকে কয়টা মাছ ধরে আনি। ছানা দুটোর বড্ড ক্ষুধা পেয়েছে, ওদেরকে যে খেতে দিতে হবে। এই বলে হাসি চলল নদীর দিকে তার ছানাদের জন্য মাছ শিকার করে আনতে। এদিকে এই জঙ্গলের ওই দুষ্ট পাজি শিয়ালটা প্রতিদিনের মতো আজও জঙ্গলে খাবার চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে দুষ্ট পাজি শিয়াল পৌঁছে গেল বাঘের গুহার কাছে। সে দেখলো বাঘ কোনো এক পশুর রান পোড়াতে দিয়েছে। আরে একই কাণ্ড রে বাবা, আমরা কাঁচা শিকারি খেতে পারি না, আর ওই বাঘ তো দেখছি মাংস পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। দাঁড়া শয়তান বাঘ, তোর মাংস পুড়িয়ে খাওয়া আমি বের করছি। এই বলে শিয়াল বাঘের পোড়ানো সেই মাংসটা সেখান থেকে খুলে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। আহ, যা জব্বর একটা ঘুম হলো না। যাই, মহিষের রানটা তো পোড়াতে দিয়েছিলাম, ওটা মনে হয় এতক্ষণে বারবিকিউ হয়ে গেছে। এবার রানটাকে নিয়ে এসে মজা করে খাই। এই বলে বাঘ তার পুরানো রানটা নিতে গুহার বাহিরে চলে এলো। কিন্তু বাহিরে এসে তো বাঘের মাথাটা পুরোই খারাপ হয়ে গেল, কেননা তার পুরানো রানটি কে যেন চুরি করে নিয়ে গেছে। আরে কি অবাক কাণ্ড, একটু আগেই তো আমি মহিষের রানটা এখানে পুরো দিলাম। কার এত বড় সাহস আমার রান চুরি করে নিয়ে যায়? তাকে যদি একবার ধরতে পারি তাহলে ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। এদিকে দুষ্ট পাজি শিয়ালটা মহিষের রান চুরি করে নিয়ে গিয়ে মজা করে খাচ্ছে। আহ, কি যে মজা! এতদিন তো শুধু কাঁচা মাংসই খেয়েছি, কিন্তু মাংস পুড়িয়ে খাওয়া যে এত মজা সেটা তো জানতাম না। তাই তো বলি, ওই বাঘবেটা প্রায়ই মাংস পুড়িয়ে খায় কেন? না না, এখন থেকে আর আমি কাঁচা মাংস খাবো না, মাংস পুড়িয়ে মজা করে খাবো। শিয়াল যখন বাঘের কাছ থেকে চুরি করে আনা মাংসগুলো মজা করে খাচ্ছিল, তখনই সেখানে বাঘ চলে আসে। ওরে হারামজাদা শিয়াল, তুই আমার মহিষের মাংসের রানটা চুরি করে এনে এখানে বসে মজা করে খাচ্ছিস। দাঁড়া, তোর খাওয়া আমি বের করছি। ওরে বাবা, বাঘ দেখে চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। এই বলে দুষ্ট পাজি শিয়াল দৌড়ে সেখান থেকে পালাতে লাগলো। বাঘও দুষ্ট শিয়ালের পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল হঠাৎ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আরে এই হারামজাদাটা হঠাৎ কোথায় লুকিয়ে পড়লো? একটু আগে তো আমার সামন দিয়েই পালাচ্ছিল, এখন তোকে দেখতে পাচ্ছি না। বেটা শিয়াল, তুই তো এখন আমার কাছ থেকে বেঁচে গেলি, কিন্তু এরপর যখন আমি তোকে ধরতে পারবো, তোকে মেরে তোকেই আমি বারবিকিউ করে খাবো। আমার হাত থেকে তুই নিস্তার পাবি না, এই আমি বলে গেলাম। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। বাঘ চলে যাওয়ার পর শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলল, ওরে বাবা, এবারের মতো তো বড় বাচ্চা বেঁচে গেলাম, কিন্তু ওই বাঘ তো বলে গেল এরপরে যদি ও আমাকে ধরতে পারে তাহলে আমাকেই বারবিকিউ করে খেয়ে নিবে। না না, কোনোভাবেই ওই বাঘের সামনে আর পড়া যাবে না, সব সময় ওই বাঘের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। যাই, বাঘের ওই মহিষের রানটা খেয়ে তো আমার পেট একেবারে ফুটবলের মতো হয়ে গেছে, আজ আর খেতে টেতে হবে না, গুহায় ফিরে গিয়ে আরাম করে একটু বিশ্রাম নেই। এই বলে শিয়াল তার গুহার উদ্দেশ্যে রওনা দিল।
যেতে যেতে হঠাৎ শিয়াল একটি গুহার ভেতর থেকে হাঁসের বাচ্চার চেঁচামেচির শব্দ শুনতে পেল। আরে কি শুনছি আমি? শব্দ শুনে তো মনে হচ্ছে এগুলো কোনো হাঁসছানা ডাকছে। তার মানে কি এই গুহাতে হাঁস থাকে? যাই তো, গিয়ে দেখি তো। এরপর দুষ্ট পাজি শিয়াল ওই গুহার ভেতরে ঢুকে পড়লো। আর গুহার ভেতরে ঢুকেই তো দুষ্ট পাজি শিয়াল অবাক হয়ে গেল। সে দেখলো সেখানে ছোট ছোট দুটো হাঁসছানা ডাকাডাকি করছে। আরে এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। একটু আগে একটা মহিষের আস্ত রান খেয়ে এলাম, এখন আবার দুটো কচি হাতছানা পেয়ে গেলাম। অত বড় একটা রান খেয়ে তো পেটটা এখন আমার ফুটবলের মতো হয়ে আছে। এখন তো আর কিছু খেতে পারবো না। এক কাজ করি, এই হাতছানা দুটোকে আমার গুহায় নিয়ে যাই। গুহায় গিয়ে বিশ্রাম শেষ করে এই দুটোকেও কচকচ করে চিবিয়ে খেয়ে নিব। কি যে মজা লাগবে! হা 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 হা। যেমন ভাবনা তেমন কাজ। শিয়াল হাঁসছানা দুটোকে ধরে নিয়ে গুহার বাহিরে চলে এলো। আর বাহিরে এসেই শিয়াল দেখতে পেল মা হাঁসটি মাছ শিকার করে তার গুহার দিকে আসছে। শিয়াল আর সেখানে এক মুহূর্ত দেরি না করে হাঁসছানা দুটোকে নিয়েই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শিয়ালকে হাসি তার ছানা দুটোকে নিয়ে যেতে দেখে বলল, এই হারামজাদা শিয়াল, দাঁড়াও দাঁড়া বলছি, আমার ছানা দুটোকে দিয়ে যা। কোথায় পালাচ্ছিস? দিয়ে যা আমার ছানা দুটোকে। এসব বলতে বলতে হাসি শিয়ালের পেছন পেছন দৌড়াতে লাগলো, কিন্তু সে আর শিয়ালকে ধরতে পারলো না। হাসি তার ছানা দুটোকে হারিয়ে অঝরে কাঁদতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে গেল বাঘের কথা। হাঁসের সাথে বাঘের সম্পর্ক খুবই ভালো ছিল। ওই দুষ্ট পাজি শিয়ালের গুহা তো আমি চিনি, কিন্তু ওকে তো আমি উচিত শিক্ষা দিতে পারবো না। ওর গুহাতে এখন গেলে ওই দুষ্ট পাজি শিয়ালটা এখন আমাকেই খেয়ে নিবে। তার চেয়ে বরং এক কাজ করি, আমি বাঘ বন্ধুর কাছে যাই। বাঘ বন্ধুর কাছে গেলে নিশ্চয়ই বাঘ বন্ধু ওই পাজি শিয়ালের কোনো না কোনো ব্যবস্থা করতে পারবে। ওই জঙ্গলে থাকলে আমি কোনোদিন মা হতে পারবো না। এই বলে হাসি কাঁদতে কাঁদতে বাঘের গুহায় চলে গেল। বাঘ তখন তার শিকার হারিয়ে মন খারাপ করে বসেছিল। আরে হাঁস বন্ধু, তুমি কি মনে করে আমার গুহায় এলে? বাঘ বন্ধু, আমি খুব বড় বিপদে পড়েছি। এর আগেও আমি এই জঙ্গলে ছানা জন্ম দিয়েছিলাম। এই জঙ্গলের দুষ্ট পাজি শিয়ালটা তখনই এসে আমার ছানা দুটোকে খেয়ে গেছে। আবার আজ এসে আমার ছানা দুটোকে ধরে নিয়ে গেছে। কি বললে হাসি বন্ধু? ওই শিয়াল এসে তোমার ছানাগুলোকে ধরে নিয়ে গেছে? ওই পাজি শিয়ালকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। ও একটু আগে এসে আমার আগুনে পোড়ানো মহিষের মাংসের রানটা চুরি করে নিয়ে গিয়ে খেয়ে গেছে। আমি ওকে দৌড়ানিও দিয়েছিলাম, কিন্তু দুষ্ট পাজি শিয়াল হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। তুমি কি ওর গুহা চেনো? আমি তো ওর গুহা চিনি না, এজন্যই ওকে ধরতে পারিনি। হ্যাঁ বাঘ বন্ধু, আমি ওর গুহা চিনি, চলো আমার সাথে। আমি তোমাকে ওই দুষ্ট পাজি শিয়ালের গুহা দেখিয়ে দিচ্ছি। এরপর হাসি আর বাঘ চলল ওই দুষ্ট পাজি শিয়ালের গুহার উদ্দেশ্যে। যেতে যেতে তারা শিয়ালের গুহায় পৌঁছে গেল। আর গুহার ভেতরে গিয়ে বাঘ দেখলো দুষ্ট পাজি শিয়ালটা ঘুমোচ্ছে। ওরে দুষ্ট পাজি শিয়াল, আমার রান খেয়ে পেটটা ফুটবলের মতো ফুলিয়ে এখন ঘুমানো হচ্ছে। দাঁড়া বেটা, তোর আরামের ঘুম আমি হারাম করছি। এই বলে বাঘ ঘুমন্ত পাজি শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল আর শিয়ালকে মেরে ফেলে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললো। যাও হাসি বন্ধু, ওই পাজি শিয়াল তোমার ছানা দুটোর কোনো ক্ষতি করেনি। আমার রান খেয়ে ওর পেট ভরা ছিল বিধায় ও আরাম করে ঘুমাচ্ছিল। ও ঘুম থেকে উঠে তোমার ছানাগুলোকে খেয়ে নিত। তুমি তোমার ছানাগুলোকে ফেরত পেয়ে গেলে। যাও ওদেরকে নিয়ে যাও। ধন্যবাদ বাঘ বন্ধু, আজ তোমার জন্যই আমি আমার ছানা দুটোকে জীবিত ফেরত পেলাম। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না। এখন তাহলে আমি আসি।
এই বলে হাসি তার ছানা দুটোকে নিয়ে সেখান থেকে চলে গেল। কেউ বোঝে না মনের ব্যথায় আমি ভালা না, বউয়ের জ্বালায় বাসায় আমি থাকতে পারি না। এই বলে শিয়ালিনী তার মাথা দিয়ে শিয়ালকে দিল এক গুঁতো। ওরে বাবা! শিয়ালপাড়া জঙ্গলে হঠাৎ একদিন এক গর্জিলা তার ডিম হারিয়ে এই বনে চলে আসে। গর্জিলাটা খুব করে চাচ্ছিল এই পৃথিবীতে তার একটা বংশধর রেখে যেতে, কিন্তু সে যে বনে ডিম দিচ্ছে সে বনে কোনো না কোনো দুষ্ট শিয়াল এসে তার ডিমগুলো খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় গর্জিলা কি পারবে? গর্জিলা কি পারবে শিয়ালপাড়া জঙ্গলে এসে ডিম পেড়ে তার বংশবৃদ্ধি করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো গল্প জুড়ে আমাদের সাথেই থেকো। জঙ্গলের এই জায়গাটা খুবই নিরাপদ মনে হচ্ছে। আশেপাশে কোনো প্রাণীকেও দেখতে পাচ্ছি না, আর এখানে পুরাতন একটা গুহাও আছে, আর গুহার সামনে তো কোনো প্রাণীর পায়ের ছাপও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এই গুহাতে কেউ থাকে না। আজ থেকে এই গুহায় আমি থাকবো। এই কথা বলে গর্জিলা গুহার ভেতরে প্রবেশ করলো, আর ভেতরে ঢুকেই সে দেখতে পেল সেখানে অজানা প্রাণীর এক কঙ্কাল পড়ে আছে। ও, এবার বুঝতে পেরেছি এই গুহায় কেউ থাকে না কেন। তার মানে এই গুহায় যে প্রাণী থাকতো সে অনেকদিন আগে মারা গেছে, আর মরে পচে কঙ্কাল হয়ে গেছে। যাক বাবা, ভালোই হলো। আজ থেকে এই গুহাটা আমার হয়ে গেল। যাক, আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এই গুহাতেই একটা ডিম দেই। এই বলে গর্জিলা সেই গুহাতেই একটা ডিম দিয়ে দিল, আর ডিম পেড়েই সে জঙ্গলে খাবার খুঁজতে চলে গেল। এইদিকে ওই জঙ্গলে বাস করত এক দুষ্ট পাজি শিয়াল আর শিয়ালিনী। দুষ্ট পাজি শিয়াল তার গুহার ভেতরে নাক ডেকে ঘুমোচ্ছে, আর ওদিকে শিয়ালিনী এসে শিয়ালকে বলল, কি ব্যাপারটা কি? হ্যাঁ, এত বেলা হয়েছে আর তুমি এখনো নাক ডেকে ঘুমোচ্ছ যে? জঙ্গল থেকে শিকার ধরে আনবে কে শুনি? এদিকে ক্ষুধার যন্ত্রণায় যে আমার পেটটা পুই পুই করছে। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার স্বামী হচ্ছে পণ্ডিত, তার কি শিকার ধরতে সময় লাগবে? আমি যাব আর জঙ্গলের সকল প্রাণীকে বোকা বানিয়ে শিকার ধরে নিয়ে চলে আসব। তোমাকে এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই আমি গেলাম। কেউ বোঝে না মনের ব্যথায় আমি ভালা না, বউয়ের জ্বালায় বাসায় আমি থাকতে পারি না। আরে ধুর, বউয়ের কাছে তো চাপা মেরে এলাম। আমি হলাম পণ্ডিত, আমার শিকার ধরতে কোনো সময় লাগবে না। কিন্তু জঙ্গলে এসে তো এখন পর্যন্ত একটা শিকারের দেখাও পেলাম না। পাবোই বা কোত্থেকে? জঙ্গলে কি আর এখন আগের মতো শিকার আছে? এদিকে যা একটা খাই খাই বউকে বিয়ে করেছি, সারাক্ষণ শুধু শিকার চাইতে থাকে। গুহায় শিকার না নিয়ে গেলে আমাকে তো গুহা ছাড়া করবে। একটু সামনের দিকে যেয়ে দেখি কোনো শিকার টিকার পাই কিনা। এই বলে শিয়াল জঙ্গলে তন্ন তন্ন করে শিকারের সন্ধান করতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর শিয়াল সামনে এগিয়ে যেতেই দেখলো এক হরিণ ছানা ঘাস খাচ্ছে। ওই তো ওখানে একটা হরিণ ছানাকে দেখতে পাচ্ছি। আর যেহেতু বড় কোনো শিকার পেলাম না, এক কাজ করি, ওই হরিণ ছানাটিকেই শিকার করে নিয়ে যাই। জানি এই হরিণ ছানা দিয়ে আমার বউয়ের কিচ্ছু হবে না, কিন্তু এদিকে আবার শিকার ছাড়া গুহায় গেলে বউ তো আবার লাথি দিয়ে আমাকে জঙ্গলে পাঠাবে শিকার ধরে আনতে। এই বলে শিয়াল সেই হরিণ ছানাটিকে ধরে তার গুহায় নিয়ে গেল। এত ছোট্ট একটি হরিণ ছানা দেখে তো শিয়ালের বউ ভীষণ রেগে গেল, আর রেগে গিয়ে বলল, এটা তুমি কোনো কাজ করেছো? এত ছোট্ট একটা হরিণ ছানা তুমি আমার জন্য ধরে এনেছো? এটা খেলে তো আমার পেটের এক কানিও ভরবে না। তুমি খাবে কি? কি বলছো কি বউ? এত বড় একটা হরিণ ছানাকে ধরে আনলাম, তাও এই হরিণ ছানা দিয়ে তোমার হবে না? এই হরিণ ছানাটা তো আমরা দুজন খেলেও পেট ভরে যাবে। তুমি তো দিন দিন দেখছি রাক্ষসী হয়ে যাচ্ছ। তুমি কি জানো জঙ্গলে আর এখন আগের মতো শিকার পাওয়া যায় না? কত কষ্ট করে এই ছোট্ট হরিণ ছানাটা ধরে এনেছি। আজ আর আমি শিকার টিকার ধরতে যেতে পারবো না। এখন দুজনে মিলে এই হরিণ ছানাটা খাবো। কি বললি হারামজাদা?
এই ছোট্ট হরিণ ছানা খাবো আমি, তাও আবার তুইও আমার সাথে খাবি? দাঁড়া, তোকে আমি খাওয়াচ্ছি। এই বলে শিয়ালিনী তার মাথা দিয়ে শিয়ালকে দিল এক গুঁতো। ওরে বাবা রে, গেল রে গেল, আমার কোমরটা মনে হয় গেল। ওরে বাবা, এ তো দেখছি শুধু রাক্ষসী হয়নি, সাথে জল্লাদও হয়েছে। না না, এই রাক্ষসী জল্লাদ বইয়ের এখন আমি খাবার সংগ্রহ করব কি করে? এই গুহায় থাকলে তো আমাকে মেরেই ফেলবে, রোজ আমাকে দিয়ে শিকার ধরে নিবে, কিন্তু আমাকে কিচ্ছু খেতে দিবে না। না না, এই জল্লাদ বউকে নিয়ে আর সংসার করা যাবে না। এই রাক্ষসী জল্লাদ বউয়ের হাত থেকে বাঁচতে হলে একে আমার ডিভোর্স দিয়ে চলে যেতে হবে। থাক তুই তোর গুহা নিয়ে, 1 তালাক 2 তালাক, তোরে দিলাম বাইন্দা তালাক, আমি চললাম। যেমন ভাবনা তেমন কাজ, শিয়াল তার বউকে ডিভোর্স দিয়ে সেই বন থেকে চলে যেতে লাগলো। যেতে যেতে শিয়াল গর্জিলার গুহার সামনে চলে গেল। উফ, সেই কখন থেকে হেঁটেই চলেছি, কাল রাতেও কিচ্ছু খাইনি, এভাবে না খেয়ে কি এত রাস্তা হাঁটা যায়? ওই তো ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি, গুহাটা মনে হচ্ছে কোনো বড় প্রাণীর হবে। যাই তো গুহার ভিতরে ঢুকে দেখি তো কোনো খাবার টাবার পাই কিনা, যদি পাই চুরি করে খেয়ে তারপরে আবার রওনা দিব। এই বলে শিয়াল গর্জিলার গুহার ভেতরে প্রবেশ করলো। আর গুহার ভেতরে ঢুকে শিয়াল দেখলো বিশাল বড় এক ডিম। এত বড় ডিম দেখে তো শিয়াল অবাক হয়ে গেল। ওরে বাবা, এত বড় ডিম, এত বড় ডিম তো আমার বাপের জন্মেও দেখিনি। এই একটা ডিম খেলেই তো আমার পেট একেবারে ফুটবল হয়ে যাবে। তাড়াতাড়ি এই ডিমটা খেয়ে এখান থেকে কেটে পড়ি, এখানে আর দেরি করা ঠিক হবে না। যার ডিম সে যদি চলে আসে তাহলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। এই বলে শিয়াল গর্জিলার ডিমটি ভেঙে খেতে শুরু করলো। চপ চপ করে ডিম খাওয়া শেষে শিয়াল যেই না গুহার বাহিরে এলো আর দেখলো গুহার মালিক গর্জিলা শিকার ধরে নিয়ে তার গুহার দিকেই আসছে। ওরে বাবা, এ কি? এ তো দেখছি গর্জিলার ডিম। ওই গর্জিলা যদি এখন আমাকে ধরতে পারে তাহলে তো আমাকে ছিঁড়ে তেনা তেনা করে ফেলবে। এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। আরে এ কি, এই শিয়ালটা আমার গুহা থেকে বের হলো না, আরো এভাবে দৌড়াচ্ছে কেন? ওরে বাবা, তার মানে এই পাজি দুষ্ট শিয়াল আমার ডিমটা খেয়ে পালাচ্ছে। এই হারামজাদা শিয়াল, দাঁড়া দাঁড়া বলছে। আমাকে তুমি বোকা পেয়েছো? আমি দাঁড়াই আর তুমি এসে আমাকে কচকচ করে চিবিয়ে খেয়ে নাও। অত বোকা আমি নই, আমি দাঁড়াবো না। এই কথা বলে শিয়াল আরো জোরে দৌড়াতে শুরু করলো। গর্জিলাও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল একটা নদীর মধ্যে লাফিয়ে পড়লো আর সাঁতার কেটে নদীর ওপারে চলে গেল। এদিকে গর্জিলা ততক্ষণে নদীর ধারে এসে বলল, আরে ওই শিয়াল তো সাঁতরে নদীর ওপারে চলে গেল, আমি তো সাঁতার জানি না, এখন আমি কি করি? তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি তোমার অত ভারী শরীর নিয়ে নদীর এপারে আসতেও পারবে না আর আমাকে ধরতেও পারবে না। আর আমি আমার ডাইনি বইয়ের হাত থেকে মুক্তিও পেয়ে গেলাম। এই বলে শিয়াল জঙ্গলের ভেতরে ঢুকে পড়লো। আর এদিকে গর্জিলা তার ডিম হারিয়ে বলল, আরে ধুর, আমার কপালটাই খারাপ, মনে তো হচ্ছে আমার এই জন্মে আর বংশ বৃদ্ধি করাই হলো না। যে বনে যাই সে বনে এরকম দুষ্ট পাজি শিয়াল আমাকে অত্যাচার করে। কি যে খারাপ কপাল আমার, এখানে আর থেকে লাভ নেই, যাই গুহায় যাই। দৌড়াতে দৌড়াতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, গুহায় গিয়ে একটু বিশ্রাম নেই, কাল এই বন ছেড়ে আবারও অন্য বনে চলে যাব। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে বাড়ি ফিরছিল। আর ওই জঙ্গলেই বাস করত এক দুষ্ট শিয়াল। দুষ্ট পাজি শিয়াল হাসাকে মাছ ধরে আনতে দেখে ফেললো। এ আমি কি দেখছি? ওই হাসা দেখছি মাছ ধরে নিয়ে ওর বাড়ির দিকে যাচ্ছে। আমার মনে তো হচ্ছে ওর বাসায় ছানাও আছে।
যাই যাই ওই হাসাকে ধরে ওর বাসার সন্ধানটা নেই। অনেক দিন হলো কচি হাঁসের ছানা খাই না। এই বলে দুষ্ট পাজি শিয়াল অন্য রাস্তা দিয়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। আর যেই না হাসা তার কাছে চলে এলো, অমনি দুষ্ট পাজি শিয়াল লাফ দিয়ে হাসার টুটি চেপে ধরলো আর বলল, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে বল তোর বাসা কোথায়? না না, কিছুতেই আমার বাসার সন্ধান আমি তোমাকে দেব না। আমি জানি তুমি আমার বাসার সন্ধান পেলে আমার বাসায় গিয়ে আমার বউকে খেয়ে নিবে। আমার বউ বাসায় ডিম দিয়ে তাতে তায়ে বসেছে, তুমি আমার ডিমও খেয়ে নিবে। আমি এটা চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কি বললি? তোকে আমি যেতে দিব? তুই এটা ভাবলি কি করে? আমার হাত থেকে তুই কিছুতেই ছাড়া পাবি না। যদি তুই আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে তোর বাসার সন্ধানটা আমাকে দে, তা না হলে তোকে যে আজ নিশ্চিত আমার হাতে মরতে হবে, বুঝেছিস? দুষ্ট পাজি শিয়ালের কথা শুনে হাসা বুঝতে পারলো সে যদি তার বাসার সন্ধান দেয় তবুও দুষ্ট পাজি শিয়াল তাকে খেয়ে ফেলবে, আর তার বাসায় গিয়ে তার বউ আর তার ডিমগুলোকেও খেয়ে ফেলবে। তাই হাসা সিদ্ধান্ত নিল যে সে মারা গেলে যাবে, তবুও সে তার বউ আর ডিমের কোনো ক্ষতি হতে দিবে না। কিরে হাসা, কি ভাবছিস? তোকে বললাম না তোর বাসা কোথায় সেটা বলতে? যদি তোর বাসার সন্ধান আমাকে না দিস তাহলে কিন্তু তোকে মরতে হবে, এই আমি বলে দিলাম। তুমি আমাকে মেরে ফেলো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি আমার বউ আর ডিমের কোনো ক্ষতি হতে দিব না। বউকে তুই এত ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে, বউর জন্য যদি মরতে চাস তাহলে আমার আর কি করার, তাহলে মর। এই বলে দুষ্ট পাজি শিয়াল হাসার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেললো। তরপাতে হাসা সেখানেই মারা গেল। তারপর দুষ্ট পাজি শিয়াল কচকচ করে হাসার মাংস খেয়ে ফেললো। হাসাকে খাওয়া শেষ করে দুষ্ট পাজি শিয়াল বলল, যাক বাবা, সকাল সকাল একটা হাঁসের মাংস খেয়ে পেটটা একদম ভরে গেল। কিন্তু ওই হাঁসা তো কিছুতেই ওর বাসার সন্ধান আমাকে দিল না। ওর বাসার সন্ধানটা পেলে ওর বউ আর ওর ডিমগুলো খেয়ে আসতে পারতাম। এখন আমাকে নিজেই খুঁজে বের করতে হবে ওরা কোথায় থাকে। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও হাসা খাবার নিয়ে বাসায় ফিরল না। এদিকে হাসির ক্ষুধার জ্বালায় পেট চোচো করছে। আরে এ কি ব্যাপার, হাসা সে কখন গেছে আমার জন্য নদী থেকে মাছ শিকার করতে, কিন্তু এখনো তো হাসা ফিরে এলো না। এদিকে তো সন্ধ্যা হতে চললো, হাসা তো কখনো এত দেরি করে না। হাসার আবার কোনো বিপদ টিপদ হলো না তো? যাই নদী থেকে একটু ঘুরে আসি, দেখি সে নদীতে আছে কিনা। এই বলে হাসি নদীর দিকে যাওয়ার জন্য রওনা দিল। নদীর পাড়ে গিয়ে হাসি কোথাও হাসাকে দেখতে পেল না। আরে হাসাকে তো নদীতে কোথাও দেখতে পাচ্ছি না। হাসা তো রোজই এ নদীতেই মাছ ধরে, তাহলে সে আজ গেল কোথায়? না, মনে হচ্ছে আমি আসার আগে সে অন্য পথ দিয়ে বাসায় চলে গেছে। যাই, আমিও বাসার দিকে যাই। এই বলে হাসিও আবারও তার বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিল। যেতে যেতে হাসি এক জায়গায় অনেকগুলো রক্ত দেখতে পেল, আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাসার পালকও দেখতে পেল। আরে এগুলো তো দেখতে হাসার পালকের মতোই লাগছে, আর এখানে তো দেখছি অনেক রক্ত পড়ে আছে। তাহলে কি আমার হাসাকে কেউ খেয়ে নিয়েছে? হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। তাই তো বলি, হাসার তো এত বাড়ি ফিরতে দেরি হয় না।
এদিকে দুষ্ট পাজি শিয়াল জঙ্গলের ভেতরে তখনও তন্ন তন্ন করে হাসার বাসার খোঁজ করছিল। এরপর জঙ্গলের ভেতর থেকে হাসির কান্নার আওয়াজ শুনে দুষ্ট পাজি শিয়াল বলল, আরে জঙ্গলের ভিতর কে কান্না করছে? কান্নার শব্দ শুনে তো মনে হচ্ছে কোনো হাসির। তার মানে ওই হাসার বউ হাসি মনে হয় ওকে খুঁজতে এসেছে, আর ওই হাসার রক্ত পড়ে থাকা দেখে কান্না করছে। যাই যাই, এই সুযোগে গিয়ে ওই হাসিটাকেও খেয়ে নেই। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখানে চলল যেখানে সে হাসাকে সকালবেলা খেয়ে ফেলেছে। সেখানে পৌঁছে গিয়ে দুষ্ট পাজি শিয়াল দেখলো হাসার বউ হাসি কান্না করছে। আরে তুই এখানে কান্না করছিস, আর আমি তোকে পুরো জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কান্না করে কোনো লাভ হবে না, তোকেও যে তোর স্বামীর মতো আমার পেটে যেতে হবে। দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়, তোকে খেয়ে রাতের ডিনারটা ছেড়ে ফেলি। ওরে দুষ্ট পাজি শিয়াল, তুই তাহলে আমার স্বামীকে খেয়ে ফেলেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোর স্বামীকে খেয়ে নিয়েছি। এখন আমি তোকেও খাবো, তারপর তোর ডিমগুলোও খাবো। তোদের বংশ আমি নির্বংশ করে দিব, বুঝেছিস? তুই যতই আমাকে খেতে চাস না কেন, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনোই পূর্ণ হবে না। তুই যেভাবে আমার স্বামীকে হত্যা করেছিস, আমিও সেভাবে তোকে হত্যা করব। শুনেছ পুষ্কে হাসির কথা? ও নাকি আমাকে হত্যা করবে। শোন, আমাকে হত্যা করা অত সহজ কাজ নয়। আমি হলাম শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিতকে কেউ কখনো মারতে পারবে না, ওর পণ্ডিতি বুদ্ধি দিয়ে ঠিক বেঁচে যাবে। আমি আমার চিন্তা করি না, তুই এখন তোর চিন্তা কর। এখন কে তোকে আমার হাত থেকে বাঁচাবে বল? এরপর হাসি সেখান থেকে দিল দৌড়, আর দুষ্ট পাজি শিয়ালও ওর পেছু পেছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হাসি গিয়ে নদীর পানিতে নেমে পড়লো। কিন্তু দুষ্ট পাজি শিয়াল হাসিকে খাওয়ার জন্য এতটাই মগ্ন ছিল যে সে কখন পানিতে নেমে গেছে সে বুঝতেই পারেনি। দুষ্ট পাজি শিয়াল সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে মারা পড়লো। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার স্বামীকে মেরেছিস, এখন পেয়েছিস তো তার শাস্তি। পর হারামজাদা, আমাকে বিধবা বানিয়েছিস।